আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা কাশ্মীরের সাথে জড়িয়ে থাকা একটা সত্য ঘটনা। কাশ্মীর, যেটাকে আমরা ভূস্বর্গ বলে জানি, 1989-এর আগে আমরা কাশ্মীরকে ভূস্বর্গ বলেই চিনতাম। কিন্তু তারপর থেকে শত্রু রাষ্ট্র পাকিস্তানের নজর পড়েছিল ওই ভূস্বর্গের ওপর। ভূস্বর্গের শান্তি নষ্ট হয়, শান্তি সুন্দরতার জায়গায় তারপর থেকে বোম বারুদ বন্দুক গুলি আততায়ী এদেরকেই ঘোরাফেরা করতে দেখা যায়। কাশ্মীরের শান্তি নষ্ট করেছে কিছু জঙ্গি সংগঠন। সেই সংগঠনগুলো প্রতিবেশী শত্রু রাষ্ট্র পাকিস্তান, ভারতের কাশ্মীরটাকে তারা কোনো রকমে অশান্ত করে নিজেদের সাথে যুক্ত করতে চায়। তখন থেকেই তারা নানা রকম জঙ্গি পাঠায়, হামলা করে, কাশ্মীরের, সারা ভারতের সুখ শান্তি সবটাই নষ্ট করে। কাশ্মীরের প্রচুর জঙ্গি সংগঠন আছে যারা এই কাজটা অবিরত করে চলেছে। জম্মু কাশ্মীরের যুব সম্প্রদায়কে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে নিজেদের দলে টেনে নিয়ে তাদেরকে তৈরি করা হয় কাশ্মীরের মাটিতে অশান্তি ছড়িয়ে ফেলার জন্য। কাশ্মীরের অনন্তনাগ জেলার কাজিবাগ নামের একটা জায়গা, সেখানে সেই 1989-এর সময় ভট্ট পরিবার থাকত। ভদ্রলোকের নাম ছিল শম্ভুনাথ ভট্ট, একজন কাশ্মীরি পণ্ডিত, একজন সরকারি টিচার। তার দুই মেয়ে ছিল। প্রথম যে বড় মেয়ে সরলা ভট্ট ছোট থেকেই মেধাবী ছাত্রী, পড়াশোনায় খুব ভালো, ইংলিশ অনার্স নিয়ে সে গ্র্যাজুয়েশন করেছিল। তারপর তার ইচ্ছা হয় সে নার্সিং ট্রেনিং করবে, নার্স হয়ে জনগণের সেবা করবে। আরও একটা ব্যাপার এই সঙ্গে বলে রাখি, সরলা ছোট থেকে ফুল গাছ পশু পাখি তাদের ভালোবাসত। একটা ফুল তার গাছ থেকে কেউ ছিঁড়ে নিলে সে রেগে যেত, সে কাঁদত। গাছ মরে গেলে সে ততটাই কষ্ট পেত। একজন এমন মানুষ মানুষদের কিভাবে সেবা করতে পারে সেটা আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন। তো সে মানুষের সেবা করতে চাইতো বলে নার্সিং ট্রেনিং নিয়েছিল। তারপর শেরে কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, SKIMS স্কিমস, সরকারি একটা হসপিটাল যেটা শ্রীনগরে রয়েছে, সেখানে সরলার চাকরি হয়ে যায় 1990 সালে। বাড়ির লোকজন খুব খুশি, সরলা আরো খুশি, কারণ সে যেটা চাইছিল সেটাই হয়েছিল। তারপরে সে শ্রীনগরে সেই হসপিটালের কাছে যে লেডিজ হোস্টেল, সেখানে থেকে, সরকারি হোস্টেলে থেকে আর সেই হসপিটালে কাজ করতে শুরু করে। অন্যদিকে 1990 সালের দিকে কিন্তু জঙ্গি আক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। কাশ্মীরের লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। হঠাৎ করে কাশ্মীরের ওই অনন্তনাগ এরিয়ার সমস্ত বাড়ির দেওয়ালে, সব দোকানের দরজায় রাতারাতি পোস্টার লাগিয়ে দেওয়া হয়, যদি ভালো চাও তাহলে কাশ্মীর ছেড়ে তোমরা চলে যাও। এই কথাটা বলা হচ্ছিল কাশ্মীরে থাকা হিন্দুদের উদ্দেশ্যে, কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্যে বলা হচ্ছিল এই কথাগুলো, যে যদি তোমরা কাশ্মীর ছেড়ে না যাও তাহলে কিন্তু প্রাণ হারাতে হবে। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, JKLF, 1990-তে এই ধরনের ঘটনাগুলো কাশ্মীরে ঘটাচ্ছিল। শম্ভুনাথ ভট্টকে, মানে সরলার বাবাকে, তার ছোট ভাই বলেছিল যে আমার কিন্তু আর কাশ্মীরে থাকতে ভালো লাগছে না, ভয়ে থাকছি সারাক্ষণ, আমি কাশ্মীর ছেড়ে যেতে চাই, তোমরাও আমাদের সাথে চলো। কিন্তু সরলা নতুন নতুন চাকরি পেয়েছে, সরকারি চাকরি, শ্রীনগরের সরকারি হসপিটালে সে কাজ করে।
সরলা নিজের বাবাকে বলে যে না, আমরা এখনই যাব না, আমাদের নিজের বাড়ি, নিজের জমি, এটা জন্মস্থান আমাদের, আমাদের দেশ এটা, এমনি কেউ বলবে আর ছেড়ে চলে যাব কেন? ছেড়ে যাব না, আমি আমার কাজ করছি, কিছুদিন দেখো সব ঠিক হয়ে যাবে আশা করি। কিন্তু সরলার যে কাকা, সে দাদাকে বলে নিজের 3 তলা বাড়ি ফেলে রেখে সেখান থেকে চলে গেছিল। সরলার বাবা শম্ভুনাথ ভেবেছিলেন মেয়ে যেমন বলছে তেমনই করা উচিত, ছোট ভাই যাচ্ছে যাক, আমরা যাব না, সত্যি তো এটা আমাদের বাড়ি, এটা আমাদের জমি, আমরা কেন এইভাবে ভয় পেয়ে ছেড়ে চলে যাব, কিছু হবে না। এই কথা তিনি নিজের মনকে বুঝিয়েছিলেন, বড় মেয়ে যেটা বলেছিল তার সঙ্গ দিয়েছিলেন, থেকে গেছিলেন কাশ্মীরে। 15 এপ্রিল 1990 সরলা যে হোস্টেলে থাকতো সেই হোস্টেলে কিছু বন্দুকধারী ঢুকে ঠিক যেন সরলা ভট্টকে টার্গেট করা হয়েছিল। অন্যান্য হোস্টেলের রুমের দিকে একদম না তাকিয়ে সোজা সরলার রুমের কাছে চলে গেছিল সেই জঙ্গিদের দল। বন্দুক হাতে করে অন্য লোকজনেদেরকে ভয় দেখিয়ে, সরলাকে তুলে নিয়ে চলে গেছিল সেই জঙ্গি সংগঠনের লোকজনেরা সবার চোখের সামনে। তারপর থেকেই সরলার বাড়ির লোকজন চিন্তায় আছে, শুধু বাড়ির নয়, যারা যারা সরলাকে চেনে, সরলার হসপিটালের স্টাফেরা, সরলার হোস্টেলের লোকজনেরা সবাই চিন্তা করছে, সবাই ভয়ের মধ্যে আছে। 19 এপ্রিল মালাবার নামের একটা জায়গায় সরলার বডি পড়ে থাকতে দেখা যায়। নির্মমভাবে মেরে ফেলা হয়েছিল সরলাকে, সারা শরীরে সিগারেটের ছ্যাঁকার দাগ, শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, চেহারাটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। বাবা মা শনাক্ত করেছিল এটাই তাদের সরলা। পোস্টমর্টম হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে এসেছিল যৌন নির্যাতনও করা হয়েছে। অজ্ঞাত পরিচয় কিছু মানুষজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, কিন্তু সরলার বডিটা যেখানে পড়েছিল সেখানে তার পাশেই একটা হাতে লেখা চিঠিও রাখা ছিল। তাতে লেখা ছিল জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট এই কাজটা করেছে, তারা স্বীকার করছে তারা এই কাজ করেছে। সেই হাতে লেখা চিঠিতে লেখা ছিল যে সরলা হচ্ছে ভারতীয় সৈনিকদের, ভারতীয় পুলিশদের একজন ইনফর্মার, একজন জাসুস, সেই জন্য সরলাকে এই পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু ছিল একদম মিথ্যা কথা। কারণ সরলা ছিল একজন নিষ্পাপ, একজন ভালো মনের সাধারণ বাড়ির একজন সরকারি নার্স, লোকজনের সেবা করতে ভালোবাসতো। আসলে ওই কথাগুলো ছিল একটা বাহানা। সরকারি কর্মী, পুলিশ কর্মী, ভালো মানুষ, বিশেষ করে হিন্দু মানুষজনেদের টার্গেট করা হতো সেই সময় কাশ্মীরে। তারা অন্যান্য কাশ্মীরি পণ্ডিতদেরকে একটা বার্তা দিতে চাইছে যে তারা যদি জম্মু কাশ্মীর ছেড়ে না যায় তাহলে কিন্তু তাদের সাথেও এই সরলার সাথে যেমন ব্যবহার করা হয়েছে ঠিক তেমনটাই করা হবে। ওই ঘটনার পর প্রচুর প্রচুর হিন্দু ফ্যামিলি, কাশ্মীরি পণ্ডিতদের ফ্যামিলি ওই কাশ্মীরের মাটি ছেড়ে অন্য জায়গায়, কেউ দিল্লি, কেউ পাঞ্জাব, কেউ চণ্ডীগড় যাওয়া শুরু করে। সরলা ভট্টকে টর্চার করার পর, বিভিন্ন রকমভাবে নির্যাতন করার পর দুটো গুলি করা হয়েছিল। সেই সময় সরলার বয়স ছিল মাত্র 27 বছর। সরলা মারা যাওয়ার পর অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এফআইআর নম্বর 56/1990। এফআইআরটা শুধু খাতা কলমেই থেকে গেছিল, কোনো কাজ হয়নি। সরলা যে মারা গেল, কে তার জন্য দায়ী, কিভাবে এই ঘটনা ঘটে গেল সেটা জানার চেষ্টাও করেনি পুলিশ টিম। অন্তিম সংস্কার করার জন্য
সরলাকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আবারও কিন্তু একটা বার্তা, একটা চিঠি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয় যে যদি কেউ সরলার অন্তিম সৎকারে সঙ্গ দেয় তাহলে কিন্তু তাদেরকেও এই ধরনের ব্যবহার করা হবে। যেহেতু হিন্দুদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছিল, কিছু মুসলিম ফ্যামিলিজ যারা সরলাদের পরিচিত কাছের ঘনিষ্ঠ তারা বলেছিল চিন্তা করবেন না, আমরা আছি, আমরা আপনাদের সঙ্গ দেব। সত্যিই তারা সরলার অন্তিম সৎকারের সময় সঙ্গ দিয়েছিল। তবে ঠিক যারা যারা সঙ্গ দিয়েছিল তাদের তাদের বাড়িতে গ্রেনাইট ফেলা হয়, বোম ফেলা হয়, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। তারা কেন সেই জঙ্গি সংগঠনদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে? ৩৫ বছর কাটে, আসে ২০২৫ সাল। জম্মু কাশ্মীর স্টেট পুলিশ কেসটাকে রিওপেন করেছিল। তবে এখন এফআইআর এর যে কপি সেটা ঠিক মতো পড়া যায় না, কোনো প্রমাণ নেই, কিন্তু সেই হাতে লেখা চিঠিটা এখনো আছে। সেই সময় যখন সরলা মারা গেছিল তার কিছু পরেই দুজন জঙ্গি ধরা পড়েছিল, এনকাউন্টার করা হয়েছিল তাদের। এটাই মনে করা হয়েছিল যে সেই দুজন সরলাকে মারাতে যুক্ত ছিল, কারণ যখন সরলাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেই দুজন ছিল। তাও কিন্তু তাদের কাছে যে রাইফেল ছিল সেটার সাথে গুলি যেটা সরলার শরীর থেকে বেরিয়েছিল সেটার ম্যাচ করে দেখা হয়নি, ব্যালিস্টিক টেস্ট করে দেখা হয়নি, যে টেস্টটা করলে অতি সহজেই বোঝা যায় যে ওই রাইফেল থেকে বেরোনো গুলি সরলার শরীরের মধ্যে ছিল কিনা। বছরের পর বছর কেটেছে, যে রাইফেলগুলো সেই দুজন অভিযুক্তর কাছে ছিল সেই রাইফেল এখন কোথায় আছে সেটাও জানা নেই। তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই ঘটনার ব্যাপারে, তারা যা বলেছিল সেই যে ফাইল সেটাও কিন্তু এখন নেই। হঠাৎ করেই সব ফাইল থানা থেকে উধাও হয়ে গেছিল। কেন, কিভাবে, কে ছিল এটার পেছনে সেটা এখনো অজানা। সরলা ভট্টের মার্ডার কেসের সাথে যুক্ত মনে করে একজন সাসপেক্ট, নাম ছিল নুরুল হাসান, যে ছিল ওই জঙ্গি সংগঠন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, তার একজন সদস্য। তাকে অ্যারেস্ট করা হয়েছিল, লম্বা জিজ্ঞাসাবাদ চলেছিল। তবে সেই জিজ্ঞাসাবাদের যে ফাইল সেটাও কিন্তু থানাতে আর নেই, তার কোনো অস্তিত্ব নেই, সেটাও উধাও হয়েছে। ২০১৭ সালে কাশ্মীরি পণ্ডিতদের দুখানা সংগঠন সুপ্রিম কোর্টে একটা আবেদন নিয়ে পৌঁছেছিল। সেই সময় যারা মারা গেছিল তাদের কেসগুলোকে আবার রিওপেন করা হোক, আমাদের নিজের লোক, আমাদের কাছের লোক এইভাবে অত্যাচার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে, আমরা চাইছি আবার যেন সেই কেসগুলো রিওপেন হোক। আমরা চাইছি যে যারা আমাদের পরিবারের কাছের মানুষজনদের সাথে ওইভাবে নির্মম অত্যাচার করেছিল তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি DY চন্দ্রচূড় সহ আরো একজন বিচারপতি দুজনে মিলে ওই আবেদন খারিজ করেছিলেন। তারা জানিয়েছিলেন যে ২৭ বছর আগেকার পুরনো কেস, কোনো প্রমাণ নেই, এখন কিভাবে প্রমাণ খুঁজে বেড়ানো হবে, অর্থাৎ ব্যাপারটাকে খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও ৮ বছর পরে ২০২৫ সালের অগস্ট মাসে ব্যাপারটাকে রিওপেন করা হয়। পুলিশের কাছে কিচ্ছু ছিল না, সরলার একটা ফটো, সেই এফআইআর এর একটা আবছা কপি যেটা এখন খুব ভালো করে পড়াও যায় না, সেটা সেই সময়কার নিউজ পেপার বা মিডিয়ার কিছু রিপোর্ট, কিছু প্রত্যক্ষদর্শীদের বয়ান, কিছু ফ্যামিলি মেম্বার, কিছু প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদের পর একটা সিদ্ধান্তে পৌঁছেছিল এখনকার এই ইনভেস্টিগেশন টিম। ইনভেস্টিগেশন করতে গিয়ে তারা কাশ্মীরের ৮খানা জায়গায় সার্চ ওয়ারেন্ট নিয়ে পৌঁছেছিল, যার মধ্যে একটা জায়গা ছিল ইয়াসিন মালিকের বাড়ি। এবার বলি ইয়াসিন মালিকটা কে।
জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের যে চিফ, সে হচ্ছে ইয়াসিন মালিক। বর্তমানে সে জেলে বন্দি। তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়, সার্চ করা হয়। সরলা ভট্টের মার্ডারের ৩৬ বছর পর তদন্ত হয়। তদন্তের পর ২৯ জুন ২০২৬, পুরো ৩৬ বছর পর ৭৩৭ পেজের চার্জশিট দাখিল করা হয়েছে কোর্টে। মূল অভিযুক্ত ইয়াসিন মালিক। এবার দেখার পালা যে ইয়াসিন মালিককে কোর্ট থেকে কি শাস্তি দেওয়া হচ্ছে, কত দিনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। সব লোকজন যারা সরলা ভট্টের জন্য ন্যায় চায়, তারা সবাই দাবি করছে যাতে ইয়াসিন মালিককে সরলা মার্ডারের জন্য ফাঁসির শাস্তি দেওয়া হয়, আর যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হয়। এই যে সরলা মার্ডার কেস, এর অন্য আরও একটা দিক রয়েছে। সেই সময় মানে ১৯৯০ সালে আরও ১০৯ জনকে এইভাবেই মারা হয়েছিল। ১৪০খানা এফআইআর করা হয়েছিল, যার মধ্যে ১১৫টা এফআইআরের কোনো তদন্ত হয়নি। কেউ জানেই না যে মার্ডার কে করেছে। শুধুমাত্র ২৪ জনের জন্য চার্জশিট দাখিল করা হয়েছিল কোর্টে। তবে তারপর আর ব্যাপারটা এগোয়নি। ৫ জনের নাম রয়েছে। প্রথম ইয়াসিন মালিক, দ্বিতীয় খুরশিদ আহমদ, তৃতীয় আব্দুল হামিদ শেখ, গোলাম মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ। তার মধ্যে একজন ইয়াসিন মালিক, সে তো ভারতের জেলে রয়েছে। দ্বিতীয় খুরশিদ আহমদ, সে পাকিস্তান অধিকৃত যে কাশ্মীরের এরিয়া সেখানে রয়েছে। আর বাকি ৩জন আব্দুল হামিদ, গোলাম মোহাম্মদ আর মোহাম্মদ ইউসুফ সবাই মারা গেছে। ৩৫ বছর কেটেছে। মারা যাওয়াটা খুব অস্বাভাবিক নয়। তারা আর বেঁচে নেই। শুধুমাত্র বেঁচে আছে বা আওতার মধ্যে রয়েছে ইয়াসিন মালিক, যে জেলে রয়েছে। সবাই বলছে যে তাকে যেন ফাঁসির শাস্তি দেওয়া হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করি নিশ্চয় তাকে ফাঁসির শাস্তি দেওয়া হবে। আরো বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনার সাথে যুক্ত ওই মানুষ। তবে এখন তাকে সরলা ভট্টের হত্যা করার জন্য ফাঁসির সাজাই দেওয়া উচিত। এই ঘটনাটা বললাম, বলার পরে আরো একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে। সেটা হচ্ছে, এই যে সেই সময় 90s বা তার কিছু পরে বা এই পর্যন্ত কাশ্মীরের মতো ভূস্বর্গের মাটিকে নষ্ট করছে বা অশান্তিতে ভরে রেখেছে পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন, বা আমাদের দেশেরও কিছু নিচু মন মানসিকতার মুসলিম মানুষজন, যারা ওই সংগঠনদের সঙ্গ দিচ্ছে। অবশ্যই তারা নোংরা খারাপ কাজ করছে, তাদেরকে ঘৃণা করা উচিত। তবে মুসলিম মানেই সবাই যে ঘৃণার যোগ্য এমনটা নয়, আর মুসলিম মানেই যে তাকে ঘৃণা করতে হবে এমনটাও নয়। আমার কোনো একটা গল্পের কমেন্টে কাউকে একটা লিখতে দেখলাম যে আমি নাকি সবসময় হিন্দু লোকেরা দোষ করছে এমন ক্রাইম স্টোরি বলি। তবে উনি হয়তো নতুন নতুন দেখছিলেন বলে উনি জানেন না। আমি আজ ২ বছর ধরে সত্য ঘটনা শুনিয়ে আসছি, দর্শক থাক বা না থাক। আমি এমন কোনো ঘটনা শোনাই না, মিথ্যা একটা গল্প তৈরি করে আমি শোনাচ্ছি বা মুসলিমরা দোষ করলে আমি সেটা বলছি না। এরকম আমি কখনোই করি না। যেটা ফ্যাক্ট, যেটা রিয়েলিটি, তাতে যে দোষী আমি তার নামটাই বলার চেষ্টা করি। আরো একটা কথা বলবো, মুসলিমরা খুব খারাপ খারাপ কাজ করে, যার মধ্যে আমিও একজন, আমিও মুসলিম। তো কিছু কিছু মুসলিম এমনও রয়েছে যারা ভালো ভালো কাজ করে। ভালো ভালো কাজ করা মুসলিমদের জন্য যেহেতু বাকি মুসলিমদের প্রাইজ দেওয়া হয় না,
অন্যান্য যারা খারাপ কাজ করছে কিন্তু তারা মুসলিম, সেই জন্য অন্যান্য মুসলিমদেরকেও ঘৃণা করতে হবে, এটা কোথাকার ন্যায়? এটা কিন্তু ভুল। এই রকম ব্যবহারটা করবেন না। আমি মুসলিম, এই রকম ব্যবহারগুলো আজকাল আমি সব জায়গা থেকে পাচ্ছি, সেই জন্যই বললাম। আপনাদের সাথে আমার পার্সোনালি পরিচয় নেই, হয়তো কোনোদিন হবেও না, কিন্তু আমি আমার গল্পের মাধ্যমে, আমার এই ঘটনার মাধ্যমে যে কটা লোক আমাকে দেখছে, আমার তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভেবে দেখবেন আমি ভুল বলছি কিনা। যদি একটা ভালো কাজ করার জন্য অন্যান্য সব লোকেরা পুরস্কার না পায়, তাহলে খারাপ কাজ করার জন্য ঘৃণাটা পাবো কেন? তাই নয় কি?